তো আমরা প্রথমত যেটা করছি সেটা হচ্ছে জ্যাম সার্ভার আগে দেখছি ঠিক আছে কিনা, তারপরে আমরা আমাদের ডাব্লিউপি এর যে ফার্স্ট ডাব্লিউপি এর মধ্যে যে ওয়ার্ডপ্রেস ডাউনলোড করে যে সেটআপ দিয়েছিলাম সেটাকে জাস্ট কি করছি, রান করছি। এখন কথা হচ্ছে আমাদের সাইটটা দেখতে পাচ্ছি, রান করলে আমরা যেরকম করে রাখছিলাম সে সাইটটা দেখতে পাচ্ছি। এখন আমাদের ড্যাশবোর্ডে যাওয়া উচিত না? তো ড্যাশবোর্ডে যাওয়ার জন্য আমরা এখানে কি লিখতে পারি, কি লিখলে ড্যাশবোর্ডে যাবে? তো এখানে যদি আপনি লেখেন লগ ইন কথাটা, এবার যদি ইন্টার দেন দেখেন চলে আসছে, দেখতেছেন? তো এখানে লগ ইন লিখলেও কাজ করে, কিন্তু মেনলি যেটা ইউজ করে সবাই, মানে মেনলি যেটা এখানে লেখে সেটা হচ্ছে ডাব্লিউপি আন্ডারস্কোর অ্যাডমিন, কি সরি ডাব্লিউপি আন্ডারস্কোর অ্যাডমিন না, মাইনাস অ্যাডমিন, ঠিক আছে? ডাব্লিউপি মাইনাস অ্যাডমিন, আপনি যদি এখানে ডাব্লিউপি মাইনাস অ্যাডমিন এই কথাটাও লিখেন তাও চলে আসবে, লগ ইন প্যানেল, ঠিক আছে? সাইটের জাস্ট পরে এই কথাটা লিখতে হবে, তাহলে লগ ইন প্যানেলটা চলে আসবে। এবার এখানে আমরা কি করব, ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে যেটা আমরা দিয়েছিলাম সেট আপ করার সময় ওই ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন করবো, ঠিক আছে? তো আমরা কি দিয়েছিলাম, ইশিখন সম্ভবত, তাই না? আচ্ছা, এবার আমরা লগ ইন করবো। আচ্ছা, এই যে ড্যাশবোর্ডটা চলে আসছে আমাদের সামনে, এবার আমরা পাশে সাইটটাকে আমাদের তো দেখতে হবে, মানে আমরা এটা দিয়ে কন্ট্রোল করতে পারবো সাইটটা, মানে সাইটে যা যা আছে সব কন্ট্রোল করতে পারবো। তো সাইটটা দেখার জন্য আমাদের পাশের ট্যাবে দরকার না, তো পাশের ট্যাবে আবার আপনি রান করতে পারবেন বা কি করতে পারবেন, এই যে উপরে দেখেন এই যে টাইটেল লেখা থাকে, মানে আমাদের সাইটের যে টাইটেলটা সেটা উপরে থাকে, দিয়ে ওখানে মাউসটা নিয়ে গেলেই একটা হবার পাবেন ভিউ সাইট নামের, ভিউ সাইট নামে একটা হবার অপশন পাইছেন। এইখানে জাস্ট কি করবেন, রাইট বাটন ক্লিক করে এই যে ওপেন লিংক এ নিউ ট্যাব এখানে ক্লিক করলে দেখেন এখানে রান হচ্ছে, ঠিক আছে? আবার দেখাইতে হবে, এইখানে জাস্ট মাউস নিয়ে যাবেন, তারপরে এইটা আসবে ভিউ ভিজিট সাইট লেখা আছে, তারপরে এর উপরে রাইট বাটন ক্লিক করবেন মাউসের, তারপরে ওপেন লিংক এ নিউ ট্যাব, তাহলে কি হবে, আমাদের সাইটটা ওপেন হবে, ঠিক আছে? আচ্ছা, এইবার আমরা গত পর্বে যেটা দেখছি সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস সেটআপ করা, তারপরে যে এখানে হচ্ছে টাইটেল চেঞ্জ করা, তারপরে হচ্ছে মেনু বিভিন্ন সেটআপ করা, বিভিন্ন রকমের মেনু যেরকম সাব মেনু, তার আন্ডারে আবার সাব মেনু, এগুলো দেখছি কোথা থেকে কোথায়, তাই তো? আচ্ছা, তো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে, সাপোজ আমরা এই যে অ্যাবাউট আছে ক্লিক করেন, কিছু কন্টেন্ট দেখতে পাচ্ছেন, রাইট? এই কন্টেন্টগুলো আমরা দিয়েছিলাম, এই কন্টেন্টগুলো আমরা দিয়েছিলাম, এখন আমরা চাইতেছি এই কন্টেন্টগুলো কিছু এডিট করতে, মনে করেন কোনো একটা লেখা কালার করবেন, কোনো একটা লাইন কোনো একটা লেখা কালার করবেন, তাহলে কি আমরা করতে পারবো, মানে এইচটিএমএল সিএসএস এর মতো যেরকম করতাম ওইরকম কি এখানে করতে পারবো? অবশ্যই করতে পারবেন, একটু দেখেন কিভাবে। তো আমরা যদি এখন অ্যাবাউট পেজে যাই, আমরা যদি এখন অ্যাবাউট আস পেজে যাই, তাহলে আমাদের কোথা থেকে যাইতে হবে, আমাদের এই যে পেজ নামের একটা অপশন আছে না, কতদিন এখানে নিয়ে কাজ করছিলাম, তো পেজেস এর ভিতরে যাবেন, যাওয়ার পরে এই যে এখানে পেজগুলো সব শো করতেছে আমাদের, তাই তো? এখানে যতগুলো পেজ আছে সবগুলা শো করতেছে। এখন এর মধ্যে আমি কার মধ্যে যাব, অ্যাবাউট আস এর মধ্যে। আচ্ছা, যাওয়ার পরে এখানে একটু লক্ষ্য করেন, এই যে লেখাগুলো শো করতেছে, তাই না? এই যে এইখান থেকেই শো করতেছে। আচ্ছা, আর এই যে টাইটেলটা দেখতেছেন, এই যে টাইটেলটা, এটা কোথা থেকে শো করতেছে, এই যে এখান থেকেই শো করতেছে। টাইটেলটা হচ্ছে এখানেও শো করতেছে, এখানেও শো করতেছে, আপনি চেঞ্জ করে দিলেও বুঝতে পারবেন যে এখানেও শো করতেছে, এখানেও শো করতেছে। তো এক একটা থিম এক একটা ওয়েবসাইটের ফাংশনালিটি এভাবে তৈরি করা যায়, ঠিক আছে? আপনি যেখানে ইচ্ছে শো করাইতে পারবেন। তো আমরা পরবর্তীতে মানে যখন থিম ডেভেলপমেন্ট শিখবো, যে এগুলা সব কোড করে করে বানাবো, ঠিক আছে, তখন আরো ভালো মতো ক্লিয়ার হয়ে যাবেন। এখন আমরা বেসিক দেখাচ্ছি ওয়ার্ডপ্রেস সম্পর্কে। তো এই যে কন্টেন্টটা আমি চাইতেছি যে কোন একটা লেখার কালার করতে বা বড় করতে, বা যেটা করা যায় এইচটিএমএল সিএসএস এর মাধ্যমে, যেরকম আমরা শিখেছি কোড। তো এটার জন্য যেটা করবেন, এইখানে যে এটা একটা এডিটর, ঠিক আছে?
এখানে লেখা যায় বিভিন্ন রকম। একটু লক্ষ্য করেন, আপনি যদি কোনো একটা লেখাকে জাস্ট সিলেক্ট করে যে এখানে বি লেখা আছে মানে কি বোল্ড, যদি ক্লিক করেন দেখেন লেখাটা বোল্ড হয়ে যাবে অটোমেটিক্যালি। দিয়ে এখন যদি এখানে আপডেট দেন, এখানে আমি কোনটাকে বোল্ড করছি এটাকে না, এবার একটু রিলোড দেন সাইডটা, দেখেন এই যে বোল্ড হিসেবে চলে আসছে লেখাটা, দেখতেছেন বোল্ড হিসেবে চলে আসছে লেখাটা। আচ্ছা, তারপর আমরা যদি কোনো একটা লেখাকে ধরে যে আই ক্লিক করি মানে হচ্ছে কি ইটালিক, ইটালিক হয়ে গেছে। তো এগুলো হচ্ছে টেক্সট অ্যালাইন্স লেফট রাইট এগুলো করা যায়, এই যে এগুলো লেফট রাইট, ঠিক আছে, এগুলো লেফট রাইটও আপনি করতে পারবেন। তো এখানে কিছু দেওয়া আছে, তো আমরা প্লাগ ইন ইউজ করেও এখানে আরো অনেক কিছু নিয়ে আসতে পারবো, সমস্যা নাই। যেরকম মাইক্রোসফট ওয়ার্ড দেখেছেন যে কি রকম উপরে থাকে, মাইক্রোসফট ওয়ার্ড এক্সেলে থাকে না উপরে এরকম বাটন, এগুলা এরকম টেক্সট অ্যালাইন্স তারপরে বোল্ড আই এরকম থাকে না, এরকম আমরা করে নিতে পারবো, ঠিক আছে, ওটা প্লাগ ইন করতে হবে। তো আমরা ওটা পরে দেখবো, সমস্যা নাই। আমরা এখন আপাতত কোডিং করে দেখি যে কিভাবে চেঞ্জ করা যায়, কোডিং করে দেখি যে কিভাবে চেঞ্জ করা যায়। এবার একটু লক্ষ্য করেন, আমাদের এটা যেটা লেখা থাকবে এখানে দুইটা বাটন পাবেন, দুইটা বাটন, একটা হচ্ছে ভিজুয়াল, একটা হচ্ছে টেক্সট, একটা হচ্ছে ভিজুয়াল, একটা হচ্ছে টেক্সট। এখন ভিজুয়াল অবস্থায় থাকে আমাদের এটা, ঠিক আছে, আপনি যখন এটাকে টেক্সটে ক্লিক করবেন দেখেন কোড আকারে চলে আসবে, মানে এই যে স্ট্রং দেখতেছেন, স্ট্রং নামের একটা কি আছে HTML ট্যাগ আছে, দিয়ে এই লেখাটা স্ট্রং এর মধ্যে আছে মানে হচ্ছে বোল্ড। স্ট্রং আর বি বোল্ড হচ্ছে একই জিনিস। তারপর একটু লক্ষ্য করেন, আমি ডামিকে একটু আগেই কি করছি বোল্ড ইটালিক করছি, বোল্ড আর ইটালিক দুটোই করছি। এবার লক্ষ্য করেন এই যে এখানে আসেন, দেখেন এই যে ডামি কথাটার মধ্যে ইএম আর হচ্ছে ইটালিক একই টাইপের, আর স্ট্রং আর বোল্ড হচ্ছে একই টাইপের, ঠিক আছে। দেখেন এখানে ওই ট্যাগগুলো বসে গেছে, HTML এ ওই ট্যাগগুলো বসে গেছে অটোমেটিক্যালি। তো আপনি যদি এখন কোনো একটা লেখাকে কালার করতে চান কালার, তাহলে আমরা এইখান থেকে যেহেতু অপশন নাই তাহলে কিভাবে করব, জাস্ট এই যে টেক্সটে যাব, যে কোনো একটা লেখাকে মনে করেন যে প্রিন্টিং লেখা, এটাকে আপনারা কালার করতে চাচ্ছেন, তো কি করবেন এখানে একটা ট্যাগ বসাবেন, যে কোনো একটা ট্যাগ বসাইতে পারেন, স্প্যান নামের আমি একটা ট্যাগ বসালাম। তারপরে আমরা ইনলাইন সিএসএস ইউজ করা জানি না, আপনি এখানে ক্লাস দিয়েও পরবর্তীতে সিএসএস ফাইলে করতে পারবেন, তবে আমরা এখানে ইনলাইন ইউজ করব আগে, ঠিক আছে, ক্লাস দিয়ে আপনি সিএসএস ফাইলেও ডিফাইন করতে পারবেন, তবে ইনলাইন এখানে ইউজ করেন, ওটাই বেটার হবে, যেহেতু একটাকে কালার করতে চাচ্ছি। তো এর মধ্যে আমি কি করতে পারি, ইনলাইন সিএসএস ইউজ করব, মানে হচ্ছে স্টাইল দিব, স্টাইল, ওকে। তারপরে এবার এখানে লিখবো কালার, যে কোনো একটা এবার কালারের নাম লেখেন রেড, ওকে। জাস্ট কি করলাম, প্রিন্টিং এর আগে একটা ক্লাস ট্যাগ বসাইছি, তার মধ্যে ইনলাইন সিএসএস করছি, সিম্পল জিনিস দিয়ে একটা আপডেট দিবেন, কি দিবেন আপডেট দিবেন। এবার আবার ভিজুয়ালে আসেন, এতগুলা লেখা কালার হয়ে গেছে, কারণ কি একটু লক্ষ্য করেন, আমি কি স্প্যানের মানে শেষ করছি, স্প্যান কথাটা কি শেষ করছি এখানে, এখানে কিন্তু শেষ করে নাই, এই যে দেখেন লাস্টে স্প্যান শেষ হয়েছে, যার কারণে এই প্রবলেমটা হচ্ছে। তো স্পেনটা জাস্ট এই প্রিন্টিং এর এখানে দেন। আচ্ছা, এবার ভিজুয়ালে ক্লিক করেন, দেখেন এবার জাস্ট কি হয়েছে ওইটাকে জাস্ট কালারিং করছে, এবার আপডেট করেন। এবার যখন সাইটেও আপনি দেখতে আসবেন আমরা কোন লেখাটাকে কালার করছি, যে প্রিন্টিং লেখাটাকে, এবার রিলোড দেন, দেখেন কালার। তো কি ইচ্ছা মতো কাজ করতে পারবেন না, সিএসএস দিয়ে ডিজাইন করতে পারবেন না, এখানে ইচ্ছা মতো ইজিলি আমরা সবকিছু চেঞ্জ করতে পারবো এখান থেকে, ঠিক আছে। যার কারণে এটা একটু বেশি পপুলার, ইউজার ফ্রেন্ডলি বলা হয় বেশি ওয়ার্ডপ্রেসকে, মানে একবারে ইজি ওয়েতে আপনি সবকিছু চেঞ্জ করতে পারবেন। তো আমরা আস্তে আস্তে দেখবো সবকিছু, তারপরে হচ্ছে আমাদের কোডিং জানতে হবে, কারণ হচ্ছে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদের কাজ করতে হবে। ক্লায়েন্ট বলবে যে আমার এটা লাগবে আমার ওটা লাগবে, খালি এরকম বলতেই থাকবে, সুতরাং ওরকম করার জন্য আপনি ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী কাজ করতে হলে আপনার থিম ডেভেলপমেন্ট শিখতে হবে, এরকম বেসিক দিয়ে করতে পারবেন না, কারণ আপনাকে কোড করতে হবে, ঠিক আছে। আচ্ছা, তো
আমরা এখানে দেখলাম যে বিভিন্ন HTML ট্যাগ বলেন, তারপরে CSS ইচ্ছা মতো করতে পারতেছি, তাই না? আমরা এখন কোনো একটা লাইন খেয়ে h1 এর মধ্যে নিতে পারবো না? জাস্ট ওই লাইনের আগে পরে h1 বসাই দিবেন, বা যে কোনো একটা ওয়ার্ডের আগে পরে h1 বসাই দিবেন, তাহলেই তো হয়ে যাচ্ছে। তো আমরা লেখার বিভিন্ন কিছু কি এডিট করতে পারবো তো, নাকি একটা পেজের মধ্যে অনেকগুলা লেখার মধ্যে কোনো কিছুকে এডিট করতে পারবো, তাই না? আচ্ছা, তো আমরা পেজের কাজ মোটামুটি হয়েছে। এখন একটু লক্ষ্য করেন যে আমরা পেজ অ্যাড করা শিখছি কিন্তু পেজ ডিলিট করা শিখছি। মনে করেন এই জায়গায় স্যাম্পল পেজটাকে আপনি বাদ দিতে চাইতেছেন, স্যাম্পল পেজটাকে আপনি বাদ দিতে চাইতেছেন, তাহলে আমরা কোথা থেকে বাদ দিব? এই যে অ্যাপিয়ারেন্স থেকে মেনুস আসবেন, এখানেই তো ওই যে স্যাম্পল পেজটা আছে, তাই না? তো এখান থেকে লক্ষ্য করেন, এখানে একটা ক্লিক করবেন, ক্লিক করে জাস্ট এই যে রিমুভ অপশন পাবেন, এখান থেকে রিমুভ করে দিবেন, দিয়ে আবার সেভ করবেন, তাহলেই দেখবেন এখানে আর স্যাম্পল পেজ শো করতেছে না, নাই, দুইটাই আছে, স্যাম্পল পেজটা নাই, ঠিক আছে? লক্ষ্য করেন স্যাম্পল পেজ নাই। আচ্ছা, কিন্তু এখন আমরা চাচ্ছি যে পেজটাকে কিন্তু পার্মানেন্টলি ডিলিট হয়ে যায় নাই, আমাদের আছে, কিন্তু এখানে জাস্ট অ্যাড করিনি, মেনু থেকে আমরা রিমুভ করলাম। তো আমরা চাইতেছি পেজ থেকে মানে রিমুভ হয়ে যাবে, আমাদের পেজের মধ্যেই থাকবে না। তো এখান থেকে পেজেস থেকে তাহলে রিমুভ করতে হবে। এইবার এইখানে অল পেজেস অ্যাড নিউ দুইটা অপশন থাকে, মানে একটা যদি এখানেও দেখেন অ্যাড নিউ অপশন থাকে, তো আপনি যখন নতুন একটা পেজ বানাইতে যাবেন তখন অ্যাড নিউ এ ক্লিক করবেন, আর যখন অল পেজেসে ক্লিক থাকবে তাহলে মানে যতগুলা পেজ আমাদের বানানো আছে সবগুলা দেখাবে, সবগুলা শো করবে। এখন কথা হচ্ছে যে আমরা এখান থেকে স্যাম্পল পেজটাকে ডিলিট করব কিভাবে, একটু লক্ষ্য করেন। আমরা জাস্ট এই পেজের উপরে নিয়ে গেলে দেখেন কয়টা অপশন আসতেছে, চারটা অপশন, এডিট, কুইক এডিট, ট্র্যাশ আর হচ্ছে ভিউ। এখান থেকে জাস্ট যে ট্র্যাশে ক্লিক করলে এই পেজটা ডিলিট হয়ে যাবে, দেখেন পেজ আর চলে গেছে, এবার পার্মানেন্টলি পেজ চলে গেছে, ঠিক আছে? এখন যদি আমি অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে আবার যাই, মেনুতে যাই, দেখেন এই জায়গার লিস্টেও আর ওই পেজটার নামটা কিন্তু নাই, পার্মানেন্টলি চলে গেছে। তো আমরা কি পেজ একটা অ্যাড করতে পারবো, রিমুভ করতে পারবো, এডিট করতে পারবো। এডিট কি জিনিস? এডিটও একই জিনিস। সাপোজ অ্যাবাউট আস বা যে কোনো একটা পেজ আপনি এডিট করতে যাচ্ছেন, জাস্ট এখানেও ক্লিক করলে হবে, এখানেও ক্লিক করলে হবে। আর কুইক এডিট মানে একটা ছোট বক্স দিবে আপনাকে এডিট করার জন্য, দেখেন ক্লিক করেন, এই যে ছোট, মানে ভিতরে আর ঢুকাবে না, ছোট্ট জাস্ট বক্স দিবে, কুইক এডিট এটার নাম। তো আমরা যদি এটাকে এডিট করি, এডিট, তখন জাস্ট ওই যে এখানেও ক্লিক করলে হবে, এখানেও ক্লিক করলে হবে, একই কাজ, ভিতরে ঢুকাই দিবে, যে এরকম এখানে টাইটেল, তারপরে যে এখানে হচ্ছে যে কন্টেন্ট, ঠিক আছে? এখন পেজে আপনি একটা ছবি সেট করতে চাচ্ছেন, কি চাচ্ছেন? ইমেজ সেট করতে। আচ্ছা, এবার একটু লক্ষ্য করেন, এই যে এখানে দেখেন একটা ফিউচার ইমেজ নামের একটা অপশন আছে, কি আছে? ফিউচার ইমেজ নামের একটা ফিচার ইমেজ নামের একটা অপশন আছে, এখান থেকে একটা ইমেজ দেন, দেখেন এখানে আপলোড থেকে যে সিলেক্ট ফাইল করবেন, দিয়ে আপনার কম্পিউটারে ঢুকতে পারবেন, ঢুকে এখানে একটা ইমেজ সেট করতে পারবেন যে কোনো। সাপোজ হচ্ছে আমি এখান থেকে একটা ইমেজ নিই, যে কোনো, মনে করেন এখান থেকে একটা ইমেজ নিচ্ছি, যে কোনো একটা ইমেজ, এই যে দেখেন ইমেজটা চলে আসছে না? এবার এখানে নিচে একটা অপশন পাবেন, সেট ফিচার্ড ইমেজ, এখানে একবার ক্লিক করবেন, এই যে দেখেন ইমেজটা এখানে চলে আসছে। এবার যদি আপনি আপডেট করেন, এখানে অবশ্যই এখানে প্রতিবার আপডেট করতে হবে, আপনি যখন কোড চেঞ্জ করবেন অবশ্যই আপডেট করতে হবে। এবার একটা রিলোড দেন, লক্ষ্য করেন পেজের ঠিক উপরে, পেজের ঠিক উপরে ইমেজটা সেট হয়েছে, দেখতেছেন? পেজের ঠিক উপরে ইমেজটা সেট হয়েছে, বুঝতে পারছেন? এখন আপনি চাইতেছেন এই যে কন্টেন্টের মধ্যে ইমেজ সেট করতে, কিভাবে করবেন? এই যে এখানে কন্টেন্টের মধ্যে ইমেজ সেট করবেন, কিভাবে? সাপোজ এইখানে আপনি একটা ইমেজ সেট করতে যাচ্ছেন, তাই না? এখানে এই যে অ্যাড মিডিয়া নামের একটা অপশন পাবেন, অ্যাড
মিডিয়া, এখানে ক্লিক করবেন। মনে করেন এই ইমেজটাই সেট করছি, আবার নতুন করে আপলোড ফাইল করলে নতুন করে আরেকটা আপলোড করতে পারবো। এটা যেহেতু আছে এখন আপলোড করেছি একটা, এটা থেকে যাবে। দিয়ে আবার এই যে ইনসার্ট ইনটু পেজ নামের অপশন আছে দেখছেন, এবার ক্লিক করেন, দেখেন এখানে ইমেজটা চলে আসবে। এবার আপডেট করেন, এবার কন্টেন্টের মধ্যে আপনার ইমেজটা দেখতে পাবেন। এই যে দেখেন কন্টেন্টের মধ্যে ইমেজটা আছে। এখন লেখাগুলো প্রবলেম হয়ে নাই, মানে খারাপ অবস্থায় আছে না? তো ইমেজের এই সাইট অনুযায়ী আপনার লেখা থাকবে সুন্দর করে। তো এটা আমরা সিএসএস এর মাধ্যমে কিভাবে করতে পারি, কে বলতে পারে? মানে ইমেজের ঠিক পাশাপাশি এই লেখাগুলো আসবে, এই যে এখান থেকে শুরু হয়েছে কিন্তু লেখাগুলো থাকবে এখান থেকে দিয়ে নিচে চলে আসবে। তাহলে আমরা কি করতে পারি, মানে ইমেজটাকে কি করতে হবে? আমি চাইছি সিএসএস এর কোড দিয়ে ঠিক করতে। কি করতে হবে? ফ্লোট লেফট রাইট, আমরা প্রথমেই শিখছি এটা, যে ফ্লোট লেফট লিখলে কি হয়, পাশাপাশি আসে তাই না, আর পাশে চলে আসে। আচ্ছা ওই জিনিসটা এখানে করব কিভাবে দেখেন, ইমেজটাকে জাস্ট ক্লিক করে সিলেক্ট করবেন, করার পরে যে এখানে কি লেখা আছে অ্যালাইন্স লেফট, মানে ফ্লোট লেফট হয়ে যাবে। এবার এখানে একটা ক্লিক করেন, দেখেন ইমেজগুলো সব চলে আসছে, দেখতেছেন ইমেজগুলা পাশাপাশি চলে আসছে। এবার একটা আপডেট দেন, অনেক ইজি না? কিছু করতে হচ্ছে। এই জন্যই বলা হয় যে ওয়ার্ড, মানে অনেকে বলে যে ওয়ার্ডপ্রেস করতে হলে কোড জানা লাগে না, কিন্তু যারা ডেভেলপার মানে হচ্ছে কাজ করবে মার্কেট প্লেসে, তারা ভালো করেই জানে যে ওয়ার্ডপ্রেসে কত কোড করতে হয়। এখনো আপনারা জানেন না, পরবর্তীতে বুঝতে পারবেন। দেখেন সুন্দর হয়ে গেছে না এবার? তো কি আমরা পারতেছি, সবকিছু করতে পারতেছি? পেজ সম্পর্কে আর কি কোনো প্রবলেম আছে, কোথায় কি হয় না হয়? আমার মনে হয় যে আর কোনো প্রবলেম নাই। এই জায়গায় কিছু জিনিসপত্র আছে, এগুলো আমরা পরবর্তীতে দেখবো। এখানে কিছু জিনিসপত্র আছে, এখানে তো কিছুই না, আপনি এই পেজটাকে পাবলিশ করবেন না আনপাবলিশ করে রাখবেন, ঠিক আছে, পাবলিক করে রাখবেন না অন্য কোনো কিছু করে রাখবেন, এখানে ওই অপশনটা দেখতে পাবে। আবার এখানে পাসওয়ার্ড প্রোটেক্টেড, মানে মনে করেন আপনি একটা পেজ একটা পোস্ট এমন করে প্রোটেক্টেড করে রাখবেন যে প্রোটেক্টেড পাসওয়ার্ড থাকবে, পাসওয়ার্ড দেওয়া, মানে পাসওয়ার্ড দিলে কেন ওই পোস্ট পেজ দেখতে পাবে, এরকম সিস্টেম এখানে করা যাবে। এখানে ক্লিক করে জাস্ট এখানে পাসওয়ার্ড সেট করতে হবে, দিয়ে ওকে করতে হবে, তাহলে এই পেজটা দেখতে গেলেই পাসওয়ার্ড চাইবে আগে, ঠিক আছে, দিয়ে পাসওয়ার্ড যদি আপনি সঠিক দেন তাহলে দেখতে পাবে, তাছাড়া দেখতে পাবে। এটাই হচ্ছে এই কাজ। আচ্ছা মনে করেন একটা ভিডিও আমি নিয়ে আসি এখান থেকে, ওয়েট, এখান থেকে শেয়ারে ক্লিক করেন, এখান থেকে ইমবেডেড একটা কোড পাবেন, এই যে ইমবেডেড, এটাকে কপি কপি করলাম, কপি করার পরে এখানে আমি পেস্ট করে দিলাম। এবার ভিডিও ভিজুয়ালে যান, দেখেন এই যে দেখেন নিচে ভিডিওটা চলে আসছে অটোমেটিক্যালি, বুঝতেছেন? এবার আপডেটে ক্লিক করেন, এবার অ্যাবাউট আস এর মধ্যে ক্লিক করুন, দেখেন ভিডিও চলে আসছে। তো পারা যাবে না সবকিছু আনতে? সব কিছু করতে পারবেন, যা যা শিখছেন এখানে সব সাপোর্ট করবে, ঠিক আছে। টেক্সটের মধ্যে দিয়ে জাস্ট লিখতে হবে আপনার। এখানে দেখেন আইফ্রেম সাপোর্ট করছে, আইফ্রেম, আইফ্রেমও কি একটা ট্যাগ এইচটিএমএল এর, ঠিক আছে। আচ্ছা তো এটা আমাদের আপাতত এমনি দেখার বিষয় না, এটা আমরা বাদ দিয়ে দিলাম এখন। আচ্ছা এটা দিয়ে আপডেট করলাম, চলে গেছে। আচ্ছা এখন আমরা কি করতে পারি দেখি। আচ্ছা এবার আমরা যেটা করব সেটা হচ্ছে একটু উইডগেট সম্পর্কে আলোচনা করব। উইডগেট, ঠিক আছে, এই যে সাইড বারে যে জিনিসগুলো দেখা মানে দেখতে পাচ্ছেন, এগুলাকে বলা হয় উইজেট, ঠিক আছে। এইটার অপশন আছে যে অ্যাপিয়ারেন্স থেকে, এই যে উইজেটস দেখতেছেন এখানে, এখান থেকে আপনি সেট করতে পারবেন। এখানে আরো অনেক অপশন আছে, আমরা দেখবো একে একে। তো এখানে যান, ক্লিক করেন, দেখেন এই যে সিস্টেমটা, এখানে যা যা আছে, যে এখানে যা যা পাবেন এগুলো সব অ্যাড করতে পারবেন আপনি। আর এখানে কিছু ডিফল্ট জিনিস থাকে ইনস্টল দেওয়ার পরপরই, মানে এগুলো থাকে। আর যেগুলো আপনি প্লাগ ইন ইউজ করবেন বা অন্য কিছু ইউজ করার সময় কিছু কিছু জিনিস এখানে আসবে যদি সে উইডগেটে
অ্যাড করার ফাংশনালিটি তৈরি করে রাখে তখন। ঠিক আছে। আচ্ছা, এবার আমরা যখন এখানে আসছি, এখানে দেখতে পাচ্ছি যে সাইড বার নামের একটা অপশন আছে, তারপরে হেডার নামের একটা অপশন আছে। দেখেন হেডারের মধ্যে কিছু নাই, হেডারের মধ্যে কিছু নাই। তারপরে এখানে আছে কি ম্যাগাজিন হোম পেজ লেখা আছে, কি লেখা আছে ম্যাগাজিন হোম পেজ। আচ্ছা, তো এই যে এই জায়গাগুলা আর এই যে সাইড বার, এইখানে দেখেন অনেকগুলো জিনিস আছে, এইগুলাই কি করতেছে, এই যে এই সাইড বারে শো করতেছে সবগুলা। এই যে রিসেন্ট পোস্ট, রিসেন্ট কমেন্ট, দেখেন ক্যাটাগরিজ, মেটা, সবগুলাই আছে এখানে। এই যে মেটা ক্যাটাগরিজ দেখছেন, রিসেন্ট কমেন্ট পোস্ট সব আছে। আচ্ছা, তো এখানে একটু লক্ষ্য করি যে আমাদের কি কি এমনিতেই আছে। এই যে এগুলা সব থিম, যখন আমরা একটা ইনস্টল দেব, মানে একটা থিমের মধ্যে কি কি ফাংশনালিটি থাকবে, কোথায় কি শো করাতে চাচ্ছে, এই জিনিসগুলো এখানে আসবে। যদি সে উইডগেটের কোনো ফাংশনালিটি থাকে তাহলে অবশ্যই এখানে আসবে। যেমন আমি প্রথমে যে এখানে দেখেন ফেসবুক লাইভ বক্স নামের একটা অপশন পাইছি। এটা আমি কখন পাইছি, যখন আমি একটা প্লাগইন ইনস্টল দিয়েছিলাম, মানে আমার তৈরি করা একটা প্লাগইন ইনস্টল দিয়ে দেখাইছিলাম, তখন এটা এখানে আসছে। মানে আমি কি করছি, ওই প্লাগইনটাই একটা অপশন ফাংশনালিটি করে রাখছি যে এটা যায় উইডগেটে সেট করতে পারবে। ঠিক আছে, উইডগেটে সেট করতে পারবে, এই জন্য এটা এখানে চলে আসছে। তো আমি চাইলে অন্য জায়গাও সেট করতে পারতাম, এখানে আসতো না। ঠিক আছে, তো এগুলা আস্তে আস্তে সব বুঝতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা, তো এখানে দেখেন ক্যালেন্ডার নামের একটা আছে, এটা ডিফল্ট ভাবে থাকে, কি থাকে ক্যালেন্ডার। তো আপনি যদি এটাকে টাইনা ধরে এখানে এনে সেট করে দেন, মনে করেন সার্চের নিচেই আপনি বসাবেন, তখন এখানে একটা অপশন দিছে, বলছে যে টাইটেল কি হবে। তো টাইটেল মনে করেন আপনি দিলেন ক্যালেন্ডার, দেওয়ার পরে এখানে সেভ করলেন, এখানে ক্যালেন্ডার সেভ হয়েছে না, দেখেন এখানে নামটা টাইটেলে শো করতেছে। এবার আপনি যদি এখানে রিলোড দেন, একটু লক্ষ্য করেন, এই যে দেখেন ক্যালেন্ডারটা চলে আসছে, দেখতেছেন অটোমেটিক্যালি ক্যালেন্ডার চলে আসতেছে। আজকে কত তারিখ, আমার এখানে 15 তারিখ শো করতেছে। আজকে কি 15 তারিখ? 15 তারিখ না, আজকে 18 তারিখ। প্রবলেম কোথায়? প্রবলেম হচ্ছে আমার সিস্টেমের, মানে আপনার ল্যাপটপে যে সিস্টেমটা থাকবে সেই সিস্টেমে কিন্তু দেখাবে। ঠিক আছে। আচ্ছা, তো আমরা এখানে আরো কিছু জিনিসপত্র আছে, দেখেন এখানে কাস্টম এইচটিএমএল। আপনি যদি মনে করেন যে এখানে কোডিং এর মাধ্যমে কিছু একটা অ্যাড করতে চাচ্ছেন, কোনো একটা ইমেজ বা কোনো একটা লিস্ট বা যে কোনো কিছু অ্যাড করতে চাচ্ছেন, তখন আপনি এখান থেকে কাস্টম এইচটিএমএল এর মধ্যে জাস্ট এটাকে নিয়ে যাবেন, এটাকে মনে করেন নিয়ে গেলেন, এখানে দেখেন এই যে এখানে লিখতে পারবেন এইচটিএমএল কোড। বা এখানে আরেকটা অপশন আছে, নাম হচ্ছে টেক্সট। এই যে দেখেন টেক্সট, এই টেক্সটটাও দিয়েও আপনি এর মধ্যে এইচটিএমএল লিখতে পারবেন, এইচটিএমএল লিখতে পারবেন, বা কোনো একটা ইমেজ এখানে শো করাতে পারবেন, বিভিন্ন কিছু যেগুলো আমরা এইচটিএমএল দিয়ে পারি করতে, এইচটিএমএল সিএসএস দিয়ে এগুলা এখানে করতে পারবেন ডিজাইন করে। ঠিক আছে, অ্যাড করতে পারবেন এটাতে। তারপরে এখানে কি আছে, সার্চ, দেখতেছেন এই সার্চের মাধ্যমে কি হবে, ওয়েবসাইটটা সার্চ হবে, ওয়েবসাইটটা সার্চ হবে। সাপোজ আমরা টিমের মধ্যে কি কি রাখছি, বা সাব মেনু, তাই না, সাব মেনু 2 একই পোস্ট রাখছি মনে হয় সবগুলাতে। আচ্ছা, আমরা যেটা দেখাইতে চাইছিলাম সেটা হচ্ছে যে সার্চ, এখানে যে কোনো একটা নাম লিখে সার্চ করেন, সাপোজ এটা কপি করে এর মধ্যে দেন, এই যে ওয়েবসাইটটা যত কিছু আছে কন্টেন্ট, তার মধ্যে সেটাকে সার্চ করবে। দেখেন এইখানে কোন কোন কার মধ্যে এটা আছে সবগুলা শো করতেছে, দেখতেছেন। মানে এখানে লক্ষ্য করেন টিমের মধ্যে আছে, অ্যাবাউটের মধ্যে আছে, আবার সাবমেনুর মধ্যে আছে, আবার সাবমেনু 2 এর মধ্যেও আছে। চারটার মধ্যে না, এখানে চারটায় দেখেন শো করতেছে। যে কোনো একটাকে রিড মোডে ক্লিক করলে অটোমেটিক্যালি আপনার বুটাটা চলে আসছে। ঠিক আছে, এখানে অটোমেটিক্যালি সার্চ ফাংশনালিটি করা আছে। তবে আমরা নিজস্ব একটা ডাইনামিক্যালি, মনে করেন আপনার ক্লায়েন্ট একটা আপনার ওয়েবসাইট দিল, দিয়ে বললো যে আমার একটা সার্চ ডিজাইন করা আছে, এই সার্চটা আপনাকে এই ফাংশনালিটি করে দেন, মানে ওয়েবসাইটে যেন ফাংশনালিটি হিসেবে কাজ করে, এখানে এটা যেরকম কাজ করতেছে ওটাও কাজ করবে এরকম, কিন্তু ডিজাইনটা চেঞ্জ। উনি দিয়ে দিল, তখন আপনাকে কি করতে হবে, তখন আপনাকে জানতে হবে না যে কিভাবে এটা করতে হয়। এই জন্যই আমরা আস্তে আস্তে থিম ডেভেলপমেন্ট শিখবো, ওইগুলা শিখবো সব।
ঠিক আছে, কিভাবে করতে হয়। এখন জাস্ট দেখতেছেন এখানে একটা আছে, এখানে এসে লাগাই দিলেন, কাজ করতেছে, এটাই পারবেন আপনি। কিন্তু এটা যদি চেঞ্জ করতে দেয়, নতুন একটা দেয় কাস্টম ডিজাইন করা, মনে করেন সার্চের এখানে 3-4টা ক্যাটাগরি দিল, যে ক্যাটাগরি চুজ করতে পারবে, তারপরে লোকেশন দিবে, তারপরে সার্চ করতে পারবে, তখন ওই টাইপের গুলা কিভাবে বানাবেন, ওর জন্য আমাদের শিখতে হবে। ঠিক আছে, তো এই যে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী করতে হলে আমাদের অবশ্যই কি করতে হবে, থিম ডেভেলপমেন্ট শিখতে হবে, কোডিং করে শিখতে হবে। ঠিক আছে, ওইটা মাথা থেকে ভুলে যাবেন যে ওয়ার্ডপ্রেস জানতে হলে কোডিং জানতে হয় না, এই কথাটা মাথা থেকে ভুলে যাবেন, মাথায় রাখবেন না, তাহলে কিছু করতে পারবেন না। এটাকে অনেক সুন্দর ইজিলি সব কিছু করা যায়, কিন্তু আপনি যদি পারফেক্টলি কোডিং করতে পারেন ভালো মতো, তাহলে যে কোনো কিছু বানাইতে পারবেন এটা দিয়ে। ঠিক আছে, এবং এইগুলার জন্য জ্ঞান থাকা লাগবে কিসের, পিএসপি, ভালো পিএসপির ধারণা থাকা লাগবে। এই যে সার্চটা আমরা পিএসপি দিয়েও করতে পারবো, ওই একই সিস্টেম, ওই একই সিস্টেম। আপনি যদি পিএসপি ভালো পারেন, এগুলো এসে অনেক সুন্দরলি করতে পারবেন সবকিছু, তাড়াতাড়ি পারবেন সবকিছু। আচ্ছা, তো আমরা যেটা বলতেছিলাম যে এখান থেকে আমরা ডিফল্ট ভাবে এখানে দেখবেন যে আপনাদের যখন থিম একটা দিবেন, ইনস্টল করবেন, এখানে ডিফল্ট ভাবে কিছু আছে, আর এখানে আপনি টাইনে টুনে কি করতে চাচ্ছেন সব এখানে আপনাকে সেট করতে হবে। মনে করেন আমি এখান থেকে যে মেটা বা হচ্ছে যে এটা বাদ দিতে চাইতেছি, এটা ডিলিট করে দেন। তারপরে হচ্ছে রিসেন্ট কমেন্ট, এই যে রিসেন্ট কমেন্টটা বাদ দিতে চাচ্ছি, এটাও ডিলিট করে দেন। এখন কয়টা আছে, এগুলো আছে না, এখন আপনার সাইডে এই কয়েকটাই শো করবে। এই যে দেখেন এখানে রিসেন্ট কমেন্টও নাই, আবার আর্কাইভটাও নাই, বুঝছেন, এই কয়েকটা আছে। তো আপনি ইচ্ছা মতো এখানে বসাইতে পারবেন যা ইচ্ছা। হ্যাঁ, এখানে ইচ্ছা মতো যা ইচ্ছা বসাইতে পারবেন আপনার পছন্দের মতো। আচ্ছা, তো আমরা এখন দেখি যে হেডার এখানে কিছু অ্যাড করলে কোথায় শো করে, এখানে কিছু অ্যাড করলে কোথায় শো করে। তো আমি সাপোজ এখান থেকে কাস্টম এইচটিএমএল বসাই, বসে এখানে একটা টাইটেল দেন, মনে করেন টাইটেল দিলেন হচ্ছে হেড, আর কন্টেন্ট দেন, এখানে h1 লেখেন, h1 লেখেন, ট্যাগ লিখলাম h1, এবার এর মধ্যে লিখতেছি সাপোজ দিস ইজ হেডার, সাপোজ সেভ করলেন, এটা কি সেভ করলেন, এবার এখানে রিলোড দেন, তো দেখেন এই যে দেখেন হেডের মধ্যে শো করতেছে, দেখতেছেন, মানে আমি এই যে এই হেডার, হেডার উইথ গেটের মধ্যে যা বসাবো সেটা হচ্ছে হেডের মধ্যে বসবে, হেডের মধ্যে বসবে, এটা আমরা বুঝতে পারলাম এখানে দিয়ে। ঠিক আছে, তো এখানে টাইটেল দেওয়ার দরকার নাই, টাইটেল বাদ রাখেন। টাইটেলটা আমরা বাদ রাখবো কেন, কারণ উপরে একটু লক্ষ্য করেন এই যে এখানে শো করতেছে টাইটেলটা, আমরা সাপোজ টাইটেল দিলাম না, এখানে একটা লেখাই দিলাম, দেখেন h1 এর মধ্যে এটা কিন্তু বসে গেছে, h1 এর মধ্যেই কিন্তু এটা বসে গেছে। আমরা সাপোজ যদি এখানে চেঞ্জ করি 5, এখানে দিলাম হচ্ছে 5, সেভ করেন, দেখেন 5 এর মতো হয়ে গেছে, ছোট হয়ে গেছে, তাই তো। আচ্ছা, তো এখানে আমরা সাপোজ দিলাম হচ্ছে ই শিখন, কথাটাই দিলাম, এখানে দিলেন হচ্ছে 1, এখানে 1, সেভ করেন। ই শিখন শো করতেছে, এটাও শো করতেছে, দুটাই, তাই না। এখন এই লেখাটাকেও আমরা এরকম কালার করব, কিভাবে, এইটার মধ্যে আমরা কি ইনলাইন সিএসএস ইউজ করতে পারি না, স্টাইল দেন, এখানে আপনি ক্লাস ইউজ করে সিএসএস ফাইলে যে করতে পারবেন, ওটা আমরা পরে দেখতেছি। হ্যাঁ, কারণ সিএসএস ফাইল কোথায় থাকে, কোনঠে গেলে সিএসএস ফাইলটা পাবেন, এই জিনিসগুলো আমরা পরে দেখতেছি আস্তে আস্তে, আগে ইনলাইনই শিখাই। হ্যাঁ, এক্সটার্নালও আমরা করতে পারবো, সবই করতে পারবো। তো এখানে লেখেন কালার, সাপোজ রেড, সেভ দেন, রিলোড দেন, হয়েছে।
এখানে এখন আমরা সাইজ, মার্জিন, প্যাডিং সবকিছুই দিতে পারবো, দিয়ে ঠিক করতে পারবো, রাইট? সাপোজ যদি এটাকে ব্যাকগ্রাউন্ড কালার দেন, মানে হচ্ছে যদি এখানে ব্যাকগ্রাউন্ড একটা কালার দেন, এইখানে বলেন যে ব্যাকগ্রাউন্ড, সরি এর মধ্যে লিখতে হবে, এর মধ্যে লিখতে হবে ব্যাকগ্রাউন্ড কালার। মনে করেন দিলেন হচ্ছে ইয়েলো, সেভ দেন। দেখেন তো ব্যাকগ্রাউন্ড কালারটা কেমন নাই, দেখেন এত দূর পর্যন্ত সে জায়গা পাইতেছে, এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা নিচ্ছে। ঠিক আছে, এর মধ্যে এখন আপনি প্যাডিং, মার্জিন দিয়ে এগুলোকে সুন্দর করতে পারবেন, কাস্টমাইজ করতে পারবেন ইচ্ছা মতো, ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারবেন, তাই না? আচ্ছা, তো এখানে আমরা দেখলাম যে বিভিন্ন বিভিন্ন উইডগেট বানানো থাকে, তো এরকম আমরা কাস্টম অনেক উইডগেট বানাবো যখন আমাদের একটা কাজ, মানে যখন আমরা একটা থিম ডেভেলপমেন্ট করব, দেখবো যে এগুলা কিভাবে বানাইতে হয়। ইভেন এই যে এগুলা এখানে যেগুলা দেখতেছেন এরকমও আপনারা বানাইতে পারবেন নিজে সবকিছু, নতুন একটা কিছু। যেরকম এই যে আমি এটা বানাইছি ফেসবুক লাইভ বক্স, এটা সেট করলে কি হচ্ছে, আমরা ফেসবুকে যে কোনো একটা পেজের লিংক দিলে সেইটা শো করবে, তাই না? আমরা যদি হেডারের মধ্যেও, এই যে এখানেও যদি আমরা জাস্ট এটাকে টেনে এনে বসায় পেজের একটা লিংক দিই, তাহলে পেজ কোথায় শো করবে? এখানেই শো করবে। সিস্টেমগুলো হচ্ছে এরকম। তো উইডগেট সম্পর্কে মোটামুটি কি ধারণা তো পাইছেন নাকি? এখানে অডিও ভিডিও অপশন আছে, দেখেন অডিও ভিডিও সেট করতে পারবেন না এগুলোর মাধ্যমে। আচ্ছা, তো এখানে অনেক কিছু আছে, যে পেজেসে ক্লিক করলে আমাদের যতগুলা পেজ আছে সবগুলা শো করবে। তারপরে এখানে রিসেন্ট পোস্ট তো দেখাইছি, পোস্ট আমি এখনো পোস্টে অবশ্য যাই নাই, দেখাবো একটু পরে, দেখাবো পোস্ট কিভাবে কাজ করে। আচ্ছা,